বাবা, প্লিজ ছাড়ুন আমাকে, দয়া করে বাবার কাছে যেতে দিন। আমি চিৎকার দিয়ে কাঁদছি আর বাবাকে ডাকছি, কিন্তু সামনে থাকা লোকটি আমার চুলের মুঠি ধরে চেঁচিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এখানে চোখের সামনে বাবার রক্তাক্ত নিথর শরীরটা পড়ে আছে। আমি এত আকুতি বিনতি করছি তার কাছে, কিন্তু সে শুনছে না। আমাকে বাড়ি থেকে বের করে সজোরে একটা গাড়ির মধ্যে ধাক্কা মারলো। আমি নিজেকে সামলাতে না পেরে ছিটকে যেয়ে পড়ি। মাথায় অনেক বেশি আঘাত পাই। চোখ দুটো কেমন বুজে আসতে লাগলো। অনুভব হচ্ছে রশি দিয়ে শক্ত করে আমার হাত পার মুখ বাঁধা হচ্ছে। বাধা শেষ হলে গাড়ি চলতে শুরু করলো। মাথাটা এক কোণে ঠেকিয়ে আবছা অনুভবে চোখ দুটো বুঝে নিই। আমি আফিফা জান্নাত মেঘ, জমিদার সম্রাট খানের একমাত্র কন্যা। এখানে এখনও জমিদারি প্রথা চলিত আছে। আমার দাদা ছিলেন এখান থেকে শুরু করে আশেপাশে আরও 7 গ্রামের জমিদার, কিন্তু আমার বাবা সেগুলো মুক্তি করেছেন। কিন্তু সরকার বলতে তারা বাবাকেই মান্য করেন। আমার মা, তিনি মারা গেছেন আমার বয়স তখন 10 বছর। তখন থেকে বাবা নিজের হাজার কাজ সামলে শুধু আমার পেছনে সময় দিতেন। বাবা আমার একমাত্র বন্ধু। বাবাকে আমি খুব ভালোবাসি। মা হারাবার কোনো অভাব আমাকে বুঝতে দেননি। তিনি চাইলে বিয়ে করতে পারতেন, কিন্তু অন্য জমিদারিনী আসলে যদি অহংকারে তার মেয়েকে কষ্ট দেয়, তার জন্য কখনো দ্বিতীয় বিয়ে করার কথা ভাবেননি আমার বাবা। আমি তার একমাত্র রাজকন্যা। আমি দিল্লিতে কলেজিয়েট পাবলিক সেন্টার ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। আজ 2 দিন বাসায় আসছি। এখানে 12 বছর পড়াশোনা করার পর বাবা হায়ার এডুকেশনের জন্য ইন্ডিয়া পাঠায়। সব ভালোই চলছিল। আমি এই 2 মাস হলো ইন্ডিয়া ছিলাম, কালকে এসেছি। কারণ বাবাকে না দেখে থাকতে পারছিলাম না। আজ সকালে হঠাৎ ঘুমের মধ্যে গুলির শব্দ শুনতে পেলাম। ভেবেছিলাম বাবা বোধহয় প্র্যাকটিস করছে, কিন্তু আমার ঘোর কাটে তখন, যখন বাবা জোরে জোরে আমাকে বলছিলেন, হাফিফা, যেখানে আছিস পালা। বাবার এ কথা শুনে এক দৌড়ে নিচে আসি। এসে দেখি বাবা বুকের পাশে হাত দিয়ে মাটিতে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। সামনের 6.2 ইঞ্চির একটা মাত্রাতিক সুন্দর ছেলে হাতে রিভলভার নিয়ে দাঁড়িয়ে আছে, মুখে একটা ডেভিল হাসি দিয়ে। চারিপাশে সমস্ত দেহরক্ষী মারা পড়ে আছে। ছেলেটির পাশে কালো পোশাক পরিধানকৃত লোকগুলো রিভলভার হাতে দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে বাবার কাছে গিয়ে বাবাকে ডাকতে থাকি, কিন্তু বাবা ওঠেনি। তার কিছু সময় পর লোকটি আমার চুল ধরে টেনে ওঠায় আর নিয়ে আসে। হঠাৎ মনে হলো গাড়িটা থেমে গেছে। আমি এখনও হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছি। সেই লোকটি এসে আমাকে গাড়ি থেকে কোলে তুলে হাঁটতে শুরু করে। আমি হালকা চোখ মেলে দেখি এটা সাগর পার। আমরা একটা বড় জাহাজের মধ্যে উঠেছি। ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কি হতে চলেছে আমার সাথে? এরা কারা? আমি কিছু বুঝতে পারছি না। মাথার রগগুলো টান টান অনুভব করছি। প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো। লোকটি আমাকে ভেতরে এনে একটি কেবিনের মেঝেতে সজোরে ফেলে দেয়। এত উঁচু থেকে হাত পা বাঁধা অবস্থায় পড়ে চোখ দুটো এক্ষুনি বুজে এলো। এই বুঝি মৃত্যু হলো? ভালোই হবে। বাবাও হয়তো না ফেরার দেশে চলে গেছেন, তার সাথে দেখা হবে। বাবার মুখটা ভেসে আসছিল আবছা করে। তখনই চোখ দুটো একদম বুজে এলো। আর কিছু দেখতে পেলাম না। অন্ধকার সব কিছু। চোখ খুলতে নিজেকে একটা অন্ধকার ঘরে আবিষ্কার করলাম। অন্ধকারে আমার অনেক ভয় করে। আমি নড়তে গিয়ে বুঝতে পারলাম বুকের উপর কিছু একটা ভারী, কিন্তু হাত পা আমার বাঁধা। আমি আর একটু নড়ে উঠি। তখনই বুঝতে পারি কেউ আমার বুকের উপর ঘুমিয়ে আছে। আমাকে নড়তে দেখে লোকটি উঠে বসে। কি হলো? নড়ছিস কেন? তার কথা শুনে চমকে উঠলাম আমি। মুখটা বাঁধা, কিছুই বলতে পারছি না। লোকটি লাইট অন করলো। আমি দেখতে পেলাম সেই লোকটা। তোকে কিছু বলার সুযোগ দিলে মন্দ হয় না। বলেই আমার মুখের বাঁধনটা খুলে দিলেন। আমি বলতে লাগলাম, আমাকে বাবার কাছে দিয়ে আসুন প্লিজ। আমার বাবা কই? আপনি কে? কেন এমন করছেন? কেন মারলেন আমার বাবাকে? আমার কথায় লোকটি অট্ট হাসিতে মেতে উঠলেন। আমি কে জানতে চাস? আমি আহমেদ আমান খান। আজ থেকে তুই আমার কাছে বন্দী হলি। তোর বাবার করা প্রতিটা ভুলের মাসুল চুকাতে আজ তুই আমার কাছে। শুধু বাবার কেন, তুইও তো সামিল ছিলি। আমার সাথে আর আমার পরিবারের সাথে করা প্রতিটা ভুলের মাসুল
তুই চুকাবি মেঘ। তার মুখে মেঘ ডাক শুনে আমি আর এক দফা অবাক হলাম। আমাকে সবাই আফিফা বলে ডাকে, মেঘ কেউ বলে না। আর এই মানুষটা কে? কি বলছে এগুলো? আমার জানা মতে আমার বাবা কখনো কারোর ক্ষতি করেনি। আমার কথা শুনে উনি ঠাস করে আমার গালে 5 আঙ্গুলের ছাপ বসিয়ে দিলেন। আমি এতটা ব্যথা পেয়েছি যে কিছু সময়ের জন্য গালের সে অংশ অবশ হয়েছিল। নাটক অনেক জানিস তোরা, এই নাটকের জন্য আজ তুই এখানে। এই, তোর ভয় করে না? এত নাটক কি করে করিস তোরা? আমি কিছু বলার সাহস পাচ্ছি না, নিজেকে গুটিয়ে এক জায়গায় বসে আছি। উনি আমাকে ভয় পেতে দেখে বললেন, তোর চোখে এই ভয় তো দেখতে চেয়েছে। এই ভয় নিয়ে বাঁচতে শেখ, কারণ আজ থেকে তোর জীবন জাহান্নাম বানিয়ে দিতে আমি এসছি। আমির আমান খান, তোর রেহাই নেই। নিজেকে এমন করে দেখতে শিখে নে, অন্ধকারকে বন্ধু বানা, যেমন আমি 5টা বছর বানিয়েছিলাম। আমান কথাগুলো বলে লাইট অফ করে দিয়ে দরজা লাগিয়ে চলে যায়। এবার ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে রুমটা। ভয়ে আমার কান্নার শব্দ বার হওয়া বন্ধ হয়ে গেছে। নিজের মধ্যে কাঁদছি আমি, চাপা কষ্ট অনুভব হচ্ছে বুকের মধ্যে, গালে অসহ্য যন্ত্রণা, মাথায়ও। হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছি। বাবাকে অনেক মনে পড়ছে। বারবার বাবার সেই রক্তাক্ত শরীরের দৃশ্য চোখের সামনে ভেসে আসছে। আজ বোধহয় পৃথিবীর সব থেকে অসহায় মানুষটা আমি। দিনটা কেটে গেল এভাবে, আমি শুধু কেঁদেছি। আজ যে বড় অসহায় আমি, যে খাবারও খাইনি, প্রচুর ক্ষুধা লাগছে আমার। অন্ধকারের মাত্রা আরও বেড়ে গেছে, তাই বুঝতে পারছি হয়তো রাত হয়ে গেছে। হাত পা এত টাইট করে বেঁধেছে, রক্ত চলাচল ক্রমাগত কমে যাচ্ছে, অবশ হয়ে আসছে আমার হাত পা, নড়তে পারছি না। এরই মধ্যে হঠাৎ দরজা খোলার শব্দ কানে এলো। পেছনে ফিরতে পারছি না, যেমন ছিলাম তেমনই পড়ে আছি। কিরে, এইভাবে পড়ে আছিস কেন? মনে হচ্ছে মারা যাবি। আরে, একদিন না খেলে মরবি না। কি হলো, কিছু বল। বলছি, হাত পা অবশ হয়ে আসছে, একটু ঢিল করে দিবেন। আমার কথায় উনি কিছু একটা ভাবলেন, তারপর আমার কাছে এসে হাতের বাঁধনটা একটু আলগা করে দিলেন। হেঁটেই যেন আমি শান্তি পেলাম। রক্ত আবার আগের গতিতে চলতে শুরু করলো। তারপর উনি পায়ের বাঁধনটা আলগা করে দিলেন। আমি আর কিছু বলি নাই। এইটুকু শান্তিতে ঘুম চলে এলো। পরম শান্তিতে চোখ বুজে নিলাম, ঘুমের দেশে চলে গেলাম। কি ব্যাপার, এইটুকুতেই ঘুমিয়ে গেল? কি আমার বিশ্বাস হচ্ছে না, মেয়েটা এইটুকু শান্তিতে ঘুমিয়ে গেল। কে তুমি? আমি তোর বিবেক রে, তোর বিবেক। কি করে পারছিস এইটুকু মেয়েকে বাবাহারা করে এত শাস্তি দিতে? ও আমাকে 5 বছর শাস্তি দিয়েছে বিনা দোষে। হতে তো পারে ওতে মেঘের কোনো দোষ ছিল না। আমল খানের চোখ কখনো ভুল দেখে না। হায় রে আমান, তুই নিজেকে দেখ, এত কঠিন তুই ছিলি না, আজ তুই পশুতে পরিণত হয়েছিস। নিজের ভালোবাসাকে আজ তুই, ছি, লজ্জা হওয়া উচিত। না না, ভালোবাসতাম, এখন বাসি না। ও দোষী, শাস্তি ওকে পেতেই হবে। মেয়েটা জীবন দিয়ে তোকে বুঝিয়ে দিবে তুই ভুল। এইটুকু বলতেই আমান একটা কাঁচের ফুলদানি দিয়ে আয়নায় আঘাত করে। আয়না টুকরো টুকরো হয়ে যায়। এত তীব্র শব্দেও মেঘের কোনো হেলদোল নাই, আগের মতোই ঘুমিয়ে আছে। ঘুমন্ত মেঘ দেখতে অনেক সুন্দর, একদম বাচ্চাদের মতো। আমানের মায়া হচ্ছে, কিন্তু এটা ক্ষণিকের মায়া। কিছু সময় পর সবটা মনে পড়তেই আমান বলে ওঠে, তুই দোষী, শাস্তি তোকে পেতেই হবে। কালকের জন্য অপেক্ষা করো, বড় ধামাকা আছে। এগুলা বলে আমান রুম ত্যাগ করে। রাত 2টা। এত রাত হলো, তবে আমানের ঘুম আসছে না। বারবার মেঘের কাছে যেতে মন চাইছে, কিন্তু এটা তো অন্যায়। ধুর, কি আর এত বড় অন্যায়? একটু বকিয়ে নিয়ে তো ঘুমাবো, আর কাল তো এমনি সব বৈধ হয়ে যাবে। আর ওরা যা অন্যায় করেছে তার কাছে এটা কিছুই না। বলেই আমান মেঘের কাছে ওর কেবিনে চলে এলো। এসে দেখে এখনও আগের মতোই ঘুমিয়ে আছে। আমান গিয়ে ওকে তুলে নিজের বুকে নিয়ে ঘুমিয়ে যায়। আজ অন্য সময়ের তুলনায় কেমন অনেক বেশি শান্তি পাচ্ছে আমান। এতটা শান্তি সে আগে পায়নি। আজ প্রথম ভালোবাসার মানুষটাকে এত কাছে পেয়েছে, কিন্তু নিজের শত্রু হিসেবে। ভাগ্য বড় আজব না? যা চায় হয়তো তা পাওয়া যায়, কিন্তু এমনভাবে যেন চাওয়ার প্রতি কোনো ইচ্ছাই থাকে না। সকালে
মিষ্টি মিষ্টি একটা ঘ্রাণ আসছে নাকে, চোখ বুজে তাকে উপভোগ করছি। কিন্তু এমন সময় মনে হলো কেউ আমাকে নিচে নামিয়ে দিচ্ছে। চোখ খুলে ফেলি, দেখি আমার একদম কাছে। আমি চোখ বড় বড় করে ফেলি। আমাকে রেখে উনি আমার বাঁধন খুলে দেয়। কিছু সময় পর কাজের মেয়ে তোমাকে সাজাতে আসবে। কোনো প্রশ্ন ছাড়া সেজে নেবা, কোনো কথা বলবা না, জাস্ট কোনো কথা না। চুপচাপ শুনছি কথা, কি হচ্ছে এগুলো, কিন্তু কোনো প্রশ্ন করার সাহস করি নাই। আমান চলে যায়। কিছু সময় পর দুটো মেয়ে আসে হাতে ভারী লেহেঙ্গা গহনা নিয়ে। ওরা আমাকে কিছু না বলে সাজাতে থাকে। সাজানো শেষ হলে আমি নিজেকে আয়নাতে দেখি। ঠিক তেমন করে সাজিয়েছে যেমন করে আমাদের বংশে কোনো রাজকুমারীকে বিয়েতে সাজায়। আমি নিজেকে দেখে অবাক। তবে কি হচ্ছে এগুলো আমার সাথে? পেটের মধ্যে ছুঁচো ঢোল মারি ক্ষুধাতে, আর কিছু ভালো লাগছে না। মেয়ে দুটো চলে যায়, আমি বসে পড়ি। চোখ বুজে আসছে, এভাবে না খেয়ে আর পারছি না। কিছু সময় পর মনে হচ্ছে আমি হাওয়াতে ভাসছি, কিন্তু আমার যে চোখ খোলার মতো শক্তি নাই। আমি তো অচল। চোখ বুঝেই সবটা ফিল করছি। কিছু সময় পর আমাকে কোথাও একটা বসানো হলো। পাশে থাকা মানুষটার কাঁধে মাথা দিয়ে আছি। কিছু ভালো লাগছে না আমার। বুঝতে পারছি আমার বিয়ে পড়ানো হচ্ছে, কিন্তু কিছু বলার মতো অবস্থায় আমি নাই। চুপচাপ সহ্য করছি। এই বিয়েটা হয়েই গেল, আমি তো বাধা দেওয়ার মতো অবস্থাতেই নেই। আমার শুধু অনুভব করা ছাড়া উপায় নেই। বেশ কিছু সময় পর আমান আমাকে আবার কোলে তুলে নিল। সেই মিষ্টি ঘ্রাণটা জানান দিচ্ছে সে কে। আমান আমাকে কোথাও একটা নিয়ে এসে খাটে বসিয়ে দিল। আমি বসা থেকে ঠাস করে শুয়ে পড়লাম। কিছু সময় পর আমান খাবার নিয়ে এসে দেখতে পায় মেঘ এখনও সেইভাবেই বিছানায় শুয়ে আছে। খুব ভালো করে বুঝতে পারছে কতটা কষ্ট হচ্ছে মেঘের। এতে মনের কোণে কোথায় একটু মায়া জন্মে আমানের। আমান মেঘের ভারী গয়নাগুলো খুলে দেয়। মেঘ, মেঘ, হুম। একটু জামাটা পাল্টে নাও। হুম। তুমি শুনতে পারছো মেঘ? আমাকে কিছু করতে হবে। আমান নিজেই মেঘের জামা পাল্টে দিয়ে একটা নরম কাপড় পরিয়ে দেয়। তারপর খাইয়ে দিয়ে ওষুধ দিয়ে ঘুমিয়ে দেয়। মেঘ ঘুমোচ্ছে, আমান ওর মুখের দিকে তাকিয়ে আছে। এমন সময় স্যার আসবো? হুম, এসো। জাহাজ গন্তব্যে পৌঁছে গেছে স্যার, আমাদের নামতে হবে। হুম, স্যার বাইরে বড় আব্বু আর বাকি সবাই ওয়েট করছে। ওকে, আমি ওকে নিয়ে আসছি, তুমি যাও। লোকটা চলে যায়। আমান মেঘকে পাঁজা কোল করে নিয়ে হাঁটতে থাকে। জেনেমান ধামাক অপেক্ষা করছে, শান্তির ঘুম ঘুমিয়ে নাও। আমান মেঘকে নিয়ে জাহাজ থেকে নামে। সেখানে দাঁড়িয়ে আছে আমানের পরিবার। আমানের পরিবারে কোনো মেয়ে নেই। আমানের স্ত্রী মেঘ, সে এখন আছে। আগে অবশ্য ছিল, কিন্তু এখন তার ছবিতে আছে। এবার আমানের পরিবারের পরিচয় দেওয়া যাক। আমানের বাবা জমিদার, সাথে বিখ্যাত বিজনেসম্যান আবির খান। এই নাম সে গত 1 বছরে অর্জন করেছে। আমানের দুইটা ছোট ভাই আহমেদ খান, আরিফ খান, দুইজনই বেকার, বাবার ভাইয়ের নামে চলে। এদের বাসায় মেয়ে নেই বলতে কোনো সার্ভেন্ট মেয়েও নেই, সবই ছেলে। আমাদের বাড়িটা কোনো রাজপ্রাসাদ থেকে কম নয়। তবে এই সব কিছুই হয়েছে 1 বছরে। আবির খান তার ছেলেদের নিয়ে একটি দ্বীপে থাকে, যেটার পুরোটা ওনার দখলে। অবশ্য এই সব কিছু অর্জন করতে আমানের পুরোপুরি সাহায্য ছিল। ওদের নাম এখন পুরো পৃথিবীতে বিখ্যাত। আরে ভাই, তুই এভাবে নিয়ে এলি ভাবিকে? আমরা তো বধূবরণ করতে চাইছিলাম। সমস্যা ছিল। আরে ভাই আবির, এই অবস্থা কেন? তোর এসব ইন্ট্রোগ্রেশন শেষ হলে ওদের গাড়িতে উঠতে দে। ছেলেটা কত সময় বৌমাকে নিয়ে এখানে দাঁড়িয়ে থাকবে? ও বাবা, তুমি ছাড়া কেউ বলছে না আমাকে। আয় আয়, জলদি আয়। সবাই গাড়িতে ওঠে। কিছু সময় পর তারা পৌঁছে যায় তাদের বাংলোতে। ভাই আমরা কি ভাবির জন্য কিছু করব না? উনি তো এখানে। তোর নাম যা ইচ্ছে কর, আমি ওকে উঠিয়ে আছি। শিওর? হ্যাঁ। ওরা চলে যায়। আমান মেঘের মুখে পানির ছিটা দেয়। মেঘ নড়ে ওঠে। মেঘ, মেঘ আস্তে আস্তে চোখ খোলে। ঘুম হলো? আমি চারিদিকের অবস্থা থেকে থমকে যাই। এটা কোথায় নিয়ে আসছে আমাকে? এটা কই? তোমার শ্বশুর বাড়ি সুইটু। মানে? মানে নাই, চলো। বলেই আমাকে ধরে গাড়ি থেকে নামালেন। আমি দেখতে পেলাম একটা গাড়ি, বড় প্রাসাদ।
আমাদেরটার থেকেও বড়। আমান আমাকে ধরে ভেতরে নিয়ে এলেন। আমি শুধু দেখে যাচ্ছি। চারিদিকের পরিবেশ অনেক সুন্দর। দরজার সামনে পৌঁছাতে আরে আরে ভাই, আগে বরণ করি। দেখুন ভাবি, এটা মেয়েদের কাজ। আমাদের বাসায় কোনো মেয়ে নাই, তাই এটা বাবাই করবে। আমি ছেলেটার দিকে তাকিয়ে আছি। সে বুঝতে পারছে আমি তাকে চিনি না, তাই তাকিয়ে আছি। আরে ভাবিকে আগে পরিচয় দে। ভাবি, আমি আরিফ, আর ও আহমেদ। আমরা দুজন ছোট দেবর আপনার। আর এই যে আমাদের বাবা মা সব। সালাম করো। আমি সালাম করতে নিচু হলে আঙ্কেল থামিয়ে দেন। না না, আল্লাহর সামনে ছাড়া কারোর সামনে মাথা নোয়াবে না। তুমি আমাকে আজ থেকে বাবা বলবে। এসো, ভিতরে এসো। আমানের সাথে পা মিলিয়ে ভেতরে আসলাম। কেন জানি না বাবার বলা কথাটা আমাকে সাহস দিল। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নোয়াবে না। আচ্ছা, ওরা অনেকটা পথ পাড়ি দিছে, ওদের রেস্ট নিতে দে। ওকে, রাতে পার্টি দিবেন কিন্তু ভাই। ওকে। আমান আমাকে নিয়ে একটা রুমে আসে, কিন্তু আমার তো এদের দেখে মনে হচ্ছে এনারা আগে থেকেই সবটা জানে। আচ্ছা, এনারা কি এটাও জানে আমান আমার বাবাকে মেরেছে? কি ভাবছো? হুম, কি ভাবছো? কিছু না। ও সুইটো, একটা কথা শোনো। বাসার কেউ জানে না তোমাকে আমি কি করে বিয়ে করেছি। ভুল করে বাসার কাউকে বলবে না কি করে আমাদের বিয়ে হয়েছে। ওরা জানে তুমি আমি দুজন দুজনকে ভালোবাসি, তাই বিয়ে করেছে। এটা আমার থ্রেট ভেবে নাও। হুম, সবটা মানার দায়িত্ব আমার, এটাও আমি মানব। কিন্তু মনে রাখবেন, বেশি দিন না। বাবা, তুমি কথা বলে শিখে গেছো। আপনি শিখিয়েছেন। শেরনি জেগে গেছে। সিংহের স্ত্রী তো সিংহিনী হয়। তা ঠিক। এবার খেলা জমবে, বলো। লিভ মি। ওকে, এমনিতে তোমার কাছে থাকার কোনো ইচ্ছে আমার নেই, সো বাই। আমার চলে যায়। সহ্যের সীমা থাকা দরকার। আর না, এবার আমিও একজন রাজকুমারীর মতো ভাববো। আমিও প্রতিশোধ নেব। বি রেডি ফর ইট মিস্টার আমান খান। দিন কেটে রাত হতে চলল। আমানের মতো ওর পরিবার খারাপ নয়। বাবার ব্যবহার অনেক ভালো। আর ওনার দুটো ভাই আমার মনে হচ্ছে নিজের ভাই। এত ভালো করে কথা বলে। এখন পার্টি হবে এখানে। সারা বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে। আজ দিনের মধ্যে এক ঝলক আমানের দেখা পাইনি, তাতে অবশ্য ভালোই হয়েছে। ওনার মুখ দেখার হাত থেকে বাঁচা গেছে। কি ভাবছো সুইটো? শয়তান কা নাম লিয়া শয়তান হাজির। কে শোনা? আমান খানের স্ত্রী তুমি। নিজেকে ঠিক সেভাবে সাজাবা। এই কালো গাউনটা পরে নিচে আসবা। আমার স্ত্রীকে কিন্তু আমার মতো সুন্দর দেখা যায়। কেন? এত যখন নিজের মতো লাগবে, তখন বিয়ে না করে একটা পুতুল নিয়ে আসতেন। তাদের দেখতে কিন্তু সুন্দর হয়। হায়, আমার বউয়ের মুখটা একটু বেশি চলতেছে। হ্যাঁ, আপনার বউ না? রাতে দেখিয়ে দেব, এখন কিচ্ছু বলবো না। আপাতত এটা পুরো রেডি হও। বলেই আমার হাতে কালো একটা গাউন ধরিয়ে দিয়ে চলে গেল। নিজেকে সাজিয়ে নিলাম সুন্দর করে। তারপর নিচের দিকে পা বাড়াতে দেখি আমান একটা হাত সামনে দিয়ে দাঁড়িয়ে আছে। ও জানো, আমার বুঝে এত হট, জানাই ছিল না। আমার তো হার্টবিট থেমে গেল। একদমই থামিয়ে দেবার কাজ করি। দেখা যাক কে কাটটা থামায়। বলেই ওনার হাতটা ধরে নিচে এলাম। সকলের সাথে পরিচয় করিয়ে দিলেন বাবা আমাকে। এর মধ্যে আরিফ অ্যানাউন্সমেন্ট করে আমার আর আমানের ডান্সের। আমান আমাকে নিয়ে স্টেজে আসে। একটা রোমান্টিক গান বেজে ওঠে। সকল লাইট অফ। একটা লাইট পড়েছে আমাদের উপর। গানকে তাল দিয়ে নাচতে শুরু করি। কিছু সময় পর নাচটা শেষ হলে জানেমান, এত সুন্দর কেমনে নাচো? শুধু সুন্দর নাচতে নয়, নাচাতেও জানি। তুমি চিন্তা করতে পারবে না ঠিক কে কে অপেক্ষা করছে তোমার জন্য। আপনিও না। তোদের প্রেম আলাপ শেষ হলে এবার ছাড় দুজন দুজনকে। আরিফের কথায় আমি আমানের থেকে সরে আসি। বেশ সুষ্ঠুভাবে পার্টিটা শেষ হয়। আমি অনেক ক্লান্ত। রুমে এসে একটা জামা নিয়ে নিই। এখানে আলমারিতে অর্ধেক আমানের জামা কাপড় আর বাকি অর্ধেক আমার। কিন্তু এগুলো আসলো কি করে? হয়তো সেই এনেছে। মেকআপ তুলে সুন্দর করে ফ্রেশ হয়ে বসে পড়লাম। খুব ক্লান্ত লাগছে। আমি শুতে যাব তখনই আমান এলেন। সুইটু, সুইটু,
আমাকে রেখে শুয়ে পড়েছ? ওনার কথায় কান্না দিয়ে শুয়ে পড়তে যাব তখনই আমাকে ধরে টেনে তোলে। কি হচ্ছে? প্রেম হচ্ছে। আমান আমাকে ধরে জানালার কাছে নিয়ে হাতটা উঁচু করে বেঁধে দেয়। এমন করে বাঁধছে আমি না বসতে পারবো না নড়তে পারবো। কি করছেন? তুমি বড্ড চেঁচাও, আমার ঘুম হবে না। বলে একটা টেপ আটকে দিল মুখে। আমি নড়তে পারছি না। এবার সারা রাত এভাবেই দাঁড়িয়ে কাটাও। বলেই গিয়ে শুয়ে পড়ল আমান। আমার রাগ আর কষ্ট দুটোই হচ্ছে। বেশি হচ্ছে রাগ। নিজেকে অনেক চালাবার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। হার মেনে স্তব্ধ হয়ে গেলাম। এদিকে পা দুটো অবশ হয়ে আসছে, এতটা ক্লান্ত যে চোখও বুজে আসছে। কিন্তু অস্বস্তি ফিল হচ্ছে। ঠান্ডায় হাত পা বরফ হয়ে আসছে। মাথায় আসে অতি গরম সহ্য করা যায় না, কিন্তু অতি শীত যায় না কখনোই। কিছু সময় পর চোখ দুটো বুজে এলো। আর কিছু মনে নেই। সকালে পাখির কোলাহলে আমানের ঘুম ভাঙে। আজ ভোরের পাখিরা একটু বেশি ডাকাডাকি করছে মনে হচ্ছে। কালকে রাতে ঘুমটা অনেক গাঢ় হয়েছে বোঝা যাচ্ছে। হঠাৎ মনে পড়ে মেঘের কথা পাশে খুঁজে না পেয়ে উঠে পড়ে জানালার কাছে। চোখ যেতে দেখে এখনও হাত বাঁধা অবস্থায় মেয়েটা মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে রেখেছে। কালকে রাতের কথা তো আমান ভুলে গিয়েছিল। ভেবেছিল কিছু সময় পর খুলে দেবে, কিন্তু আহারে এবার কি হবে? ওভাবে মেঘকে দেখে আমানের বুকের ভেতর কেমন ভয় হচ্ছে, তার সাথে তীব্র ব্যথা। আমান দৌড়ে মেঘকে খুলে দেয় আর মেঘ আমানের বুকে ঢুলে পড়ে। এটা দেখে আমান বেশি ভয় পেয়ে যায়। দ্রুত ওকে খাটে শুয়ে মুখের টেপটা খুলে দেয়। মেয়েটার হাত কেটে গেছে, রক্ত জামাট হয়ে গেছে। হাত পা কেমন ঠান্ডা। রাতের এসিতে আমার নিজের কম্বলের তলে ছিল, সেখানে মেঘ দাঁড়িয়ে কাটিয়েছে। মুখটা শুকিয়ে গেছে। আমান মেঘকে কম্বলের তলে নিয়ে যায়। কিছু সময় হাত পা ম্যাসেজ করতে করতে স্বাভাবিক তাপমাত্রা পায় শরীরের। আমানের দেহে জান ফিরেছে, কিন্তু এটা মোটেও খুশি সংবাদ ছিল না। তারপরেই মেঘের হাড় কাঁপানো জ্বর আসে। সে অচেতন হয়ে আছে এখনও। এবার আমান গিয়ে ডক্টরকে ফোন করে। ডক্টর সাথে আমানের বাবা ভাইয়েরাও আসে। মিস্টার আমান, ওনার হাতে এটা কিসের? মনে হচ্ছে কেউ দড়ি দিয়ে বেঁধে রেখেছিল, আর অতিরিক্ত শীতের মধ্যে থাকায় ওনার এতে জ্বর আসছে। কিছু ওষুধ খাইয়ে দেবেন আর গরম স্যুপ খাওয়াবেন, আশা করি ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ডক্টর। আরিফ, ওনাকে দরজা পর্যন্ত এগিয়ে দাও। জি বাবা। ডক্টরকে নিয়ে ওরা দুই ভাই বেরিয়ে যায়। আমান, এখানে কি কিছুর অভাব আছে? কেন বাবা? না মানে বৌমা ঠান্ডায় জ্বর বাঁধালো, ব্যাপারটা কেমন একটা শোনায় না? আসলে এতে আসলে দিয়ে কাজ নাই। ওর সম্রাটের মেয়ে, সেটা আমি জানতে পেরেছি। বাবা। চুপ কর, ওর কোনো ক্ষতি যেন না হয়। আমান, আমি তোমাকে সাবধান করে দিলাম। বাবা, ওর জন্য 5 বছর। ওর জন্য কিছু হয়নি, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। ওর বাবা দোষীও তখন মাত্র 10 বছরের শিশু। তুই কি করে ওর উপর ব্লেম দিতে পারিস? কিন্তু বাবা। আর কোনো কথা নয়, নিচে গিয়ে স্যুপ নিয়ে খাইয়ে ওকে সুস্থ কর। বলেই আবির খান রুম ত্যাগ করেন। আমান স্যুপ রান্না করে মেঘের কাছে এসে ওকে তোলে। মেঘ অর্ধেক সেন্স আর অর্ধেক না সেন্সে আছে। আমান খুব সুন্দর করে ওর যত্ন নিয়ে ওকে সারাবার চেষ্টা করছে, খাইয়ে ওষুধ দিয়ে সেবা করে। একদিন পর মেঘ সুস্থ এখন পুরোপুরি। সবটাই আমানের জন্য। ও নিজে এত যত্ন নিচ্ছে, মেঘ সুস্থ হতে বাধ্য। এই সময়ে আমানের মধ্যে কোনো হিংস্রতা খুঁজে পায়নি মেঘ। জানালার কাছে দাঁড়িয়ে মাথাটা ঠেক দিয়ে ভাবছে আমান কেন এমন করে। ঠিক এমন সময় পেছনে কারোর উপস্থিতি অনুভব করলো মেঘ। পেছনে ফিরতে দেখে আমান মায়াবী দৃষ্টি নিক্ষেপ করেছে মেঘের দিকে, যাতে শুধু ভালোবাসা প্রকাশ হয়, নাই হিংসা নাই হিংস্রতা। আচ্ছা, আমাকে একটা কথা বলবেন? বলো। আমার সাথে এমন কেন করেন? আমি কি কোনো ভুল করেছি যে আমাকে শাস্তি দেন? আমার বাবা কই? তুমি সবটাই জানো, না জানো ভান করো না। প্লিজ আমাকে বলুন, বিশ্বাস করুন, আমি কিছু জানি না। মেঘ। আর কিছু না বলেই চলে এলো আমান। রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে। এমন কেন করে? নিজেই সব করে। আমি ঘৃণা করি আপনাকে। অতিরিক্ত রাগে কি করব ভেবে পাচ্ছি না। ঘর থেকে বেরিয়ে এলাম। যেখানে সৈনিকদের তলোয়ার চালানো শেখানো হয় ওখানে এলাম। আমাকে দেখে সবাই মাথা নিচু করে বলল, রানী আপনি এখানে? তলোয়ার চালাবো।
রানী আপনি? আমাকে এখানে সব থেকে বেশি পারদর্শী তলোয়ারবাজের সাথে একটা তলোয়ার দাও। জি রানী, আপনি যা বলবেন। সেখানে সব থেকে পারদর্শী তলোয়ার বাজের সাথে মেঘ তলোয়ার খেলছে। এক পর্যায়ে ছেলেটা হেরে যায়। মেঘ রাজ্য জয় করা হাসি দেয়। আসলে রাগ হলে এটা করলে মেঘের রাগ কমে, সেই ছোট থেকেই। এত ভালো তলোয়ার চালাতে পারো, তাহলে চলো আমার সাথেও খেলো। আমান মেঘকে পেছন থেকে আঘাত করতে গেলে মেঘ ফিরে তলোয়ার দিয়ে আটকে দেয়। মেঘের রাগ আরও বেড়ে যায়। আমান এক পর্যায়ে মেঘকে হারিয়ে দেবে এমন সময় মেঘ পাল্টা আঘাত করে আমানকে, ঘায়েল করে দেয়। মিস্টার খান একটা মেয়ের কাছে হেরে গেলেন, ইস কি লজ্জা। সাধারণ মেয়ে নয়, স্ত্রী। আচ্ছা আপনি মানেন এটা? না মানার কি আছে? হাসালেন। আমি বলেই চলে এলাম, ঘরে এসে লম্বা শাওয়ার নিয়ে বেরোলাম। আমাকে জানতেই হবে কেন উনি এমন করে। হ্যাঁ আমি জানি, কে আমাকে বলতে পারে। আমি বাবার রুমের দিকে পা বাড়ালাম, চলে এলাম বাবার রুমে। বাবা আসবো? সে কি রে, আয়। বাবা কেমন আছো? এই তো চলছে। কি অবস্থা জ্বরের? বাবা ভালো। একটা কথা ছিল। হ্যাঁ বল। বাবা 5 বছর আগে কি হয়েছিল? শুনবি? সবটা বলুন বাবা, সবটা শুনবো। তাহলে শোন। অতীত। 7টা দেশ মহারাজ্য, 1 লাখ ভরি সেনা, 1 লাখ ভরি সোনার কোষাগার, 15 বিঘা পতিত জমি। এর অধিকারী রাজা আবির খান তার সম্পত্তির অর্ধেক অংশ দিয়ে সম্রাট খানের একমাত্র কন্যাকে তার বড় ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার প্রতিশ্রুতিবদ্ধ হলো। জি, আমি প্রতিশ্রুতিবদ্ধ হলাম। জি আমিও। তাহলে দেশে উৎসবের প্রস্তুতি করা যায়? জি অবশ্যই। সম্রাট খানের এক ছিল মেহমদ খানের বাঁচানো 10টি দেশের জমিদার, কিন্তু তার বেবুদ্ধির কারণে সে তার জমিদারি হারায় আর মাত্র একটি দেশ নিয়ে শাসন থাকে। ঠিক এমন সময় আবির খান তখন প্রভাবশালী জমিদার তার বড় ছেলের সাথে বিবাহের প্রস্তাব পায়। সম্রাট খান আর না করে না। আবির খান তার ছেলের জন্য এটা করেন কারণ তার ছেলে মেঘকে দেখে এক প্রকার জোর দেয় বাবাকে। তার মেঘকে খুব পছন্দ হয়। আপনি আমার এই অবস্থায় আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ের কথা বললেন, এতে আমি কি বলে? না 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 সম্রাট না, আপনি আমাকে ধন্যবাদ দিবেন না। এখন আপনার অবস্থা ভালো না তো কি হয়েছে? বৌমাকে যা দিব সব নিজের করে রাখবেন। আমাদের বউকে আমরা নিজেরা আলাদা দিব। কি বলবো আপনাকে, আপনি মহান। অবশ্যই না, আপনি বেয়াই মানুষ। আর একটা কথা, মেঘের বয়স মাত্র 10, আমানের 18। এখন ওদের বিয়েটা দেওয়া ঠিক হবে না। প্রাপ্তবয়স্ক হোক, তারপর দিন দেখে বিয়ে হবে। এখন কলমাটা হয়ে থাক। জি জি ঠিক আছে, তাহলে আমি কালই ব্যবস্থা করছি। জি। আবির খান ভেবেছিল সব সহজ। সম্রাট হয়তো সত্যি সৎলোক, কিন্তু এই বিয়ে ছিল তার করা একটা বড় চাল, একটি বড় ষড়যন্ত্রও সাজায় সম্রাট। পরের দিন কলমার কাজ শুরু হয়েছে। এমন সময় সম্রাট দলিলে সাইন করতে বলে সেই অর্ধেক সম্পত্তির অধিকারী হবার জন্য। আবির খান সহজ মনে সাইন করে দেবার পর সম্রাট অট্ট হাসিতে মেতে ওঠে, কারণ দলিলটা ছিল আবির খানের সমস্ত সম্পত্তির মালিকানার। এভাবে ছল করে আবির খানের সম্পত্তি কেড়ে নেয় সম্রাট। বর্তমান। তারপর বাবা? তারপর আমাকে সহ আমার 3 ছেলেকে 5 বছর বন্দি দশায় রাখে তোমার বাবা। আমরা 1 বছর আগে ছাড়া পেয়ে এসব করেছি। আমার আমান আমাকে সাহায্য করেছে। বাবা আমি মানছি বাবা অন্যায় করেছে, কিন্তু আমি কি করেছি? তুই কিছু করিস নাই সোনামা, কিন্তু ওই দিন আমাদের যখন বন্দি দশা করা হচ্ছিল তখন তোকে আমার আমান অনেক ডেকেছিল, তুই সাড়া দিস নাই। সেদিনের পর থেকে আমানের মনের মাঝে কোথাও গেঁথে গেছে যে তুই দোষী, তুই পারবি না ভালোবাসা দিয়ে ওর ভুল ভাঙতে। চেষ্টা করব বাবা। আজ পর্যন্ত ওকে ভুল বুঝেছি, কিন্তু সত্যি ওর জায়গায় আমি থাকলে হয়তো। যাক আমি এখন আসি, আপনি রেস্ট নিন। আমি চলে এলাম। আমানের ভুল ভাঙাতে হবে, ওকে বুঝাতে হবে, কিন্তু কি করে? বুদ্ধি। রাত 12টা। আমান বাসায় ফিরেছে।
ক্লান্ত অনেক। রুমে এসে দরজা খুলে এক দফা অবাক সে। সারা রুম গোলাপ দিয়ে সাজানো আর মোমবাতি দিয়ে। কে করলো এগুলো? আমান দরজা দিয়ে সামনে আসতে দেখে লাল টুকটুকে শাড়ি পরে পরীর মতো সেজেছে মেঘ। মায়াপরীকে আর চেনা দায়। অবাক হলেন মিস্টার আমান? আমাকে কেমন লাগছে? আমান শুধু মেঘকে দেখে চলেছে। ওই হুম, কি হলো বলেন? ভালো না। এসব কেন করছো? আমার কি চাও? কি করতে চলেছ? কি চাল চালছো? বাবা আজ আমাকে সবটা বলেছে। আমি সত্যি বলছি, আমার কোনো উদ্দেশ্য নেই। আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমার বাবার কৃতকর্মের জন্য। প্লিজ চলো, আমরা সাধারণ জীবন শুরু করি। চাইলেও সম্ভব না। কেন? দ্বিতীয়বারের মতো ধোঁকা খেতে চাই না। আমান, আমি সত্যি বলছি। তোমার বাবাও সত্যি বলেছিল। কবে বুঝবে আমাকে? বোঝার মতো পরিস্থিতি নাই। এসব তুমি আমার স্বাস্থ্য থেকে বাঁচতে করছো? ওকে ফাইন, মারা গেলে বুঝো। বলেই ও রুম থেকে বেরিয়ে এলাম। কাঁদতে কাঁদতে ছাদে চলে আসি। আমান ওখানে বসে পড়ে কাঁদছে। ভেতরে হাজার রকম কষ্ট চাপায় রেখে আজ তার মেঘকে ফেরত দিল সে। কিন্তু চাইলেও সে সব ভুলতে পারছে না। মেঘের বলা শেষ কথাটা বিচ্ছে তার মনে। না, বাংলা চলবে না। এটা হয়তো ওর একটা নতুন চাল। ওর বাবা যেমন ছেলে ছিল, ওর জন্য গুছিয়ে রাখা সব শাস্তি ওকে পেতে হবে। কারণ তুই আমার প্রতিশোধের মোহর। ছাদে কেন বুঝলো না আমাকে? আমার কি সত্যি অনেক দোষ ছিল? না, ও চায় আমি শাস্তি পাই। ঠিক আছে, সব শাস্তি মেনে নেব। আর কোনো কথা বলবো না আমি। ও যা চায় আজ থেকে তাই হবে। সত্যি বলছি, আমি জীবন দিয়ে ওর বিশ্বাস নিয়ে আসব। তার দেওয়া আবদ্ধ যন্ত্রণা আমি স্বীকার করলাম। দুই প্রান্তে দুটো ভালোবাসার মানুষ। একজনের মধ্যে প্রতিশোধের আগুন, অন্যজনের মধ্যে নেভানোর প্রচেষ্টা। দেখার পালা এটা আসলে কে জিতবে। সকালে সূর্যের আলো চোখে পড়তে মেঘ চোখ খুলে কাল রাতে এখানেই ঘুমিয়ে গেছিল। উঠতে গিয়ে বুঝতে পারে সে কিছুর সাথে বাঁধা। ভালো করে চোখ খুলে দেখে হাত পা চেয়ারের সাথে বাঁধা, মুখে টেপ দেওয়া। সামনে তাকিয়ে দেখে আমান পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে। কাল আমাকে সারপ্রাইজ দিয়েছিলা, এটা তোমার সারপ্রাইজ। কেমন লাগলো সুইটু? আমি ওনার কথায় মুচকি হাসার চেষ্টা করলাম। ও, ফিলিংসটা তো শুনতে হয়। মুখটা একটু খুলি। বলেই আমার মুখের টেপটা খুলে দিল। বলো। নিজের ইচ্ছে মতো যত সময় রাগ না পড়ে শাস্তি দাও। কিচ্ছু বলবো না। এই আবদ্ধ যন্ত্রণা শুধুই আমার, ভয় নেই, কেউ জানবে না। এই ভুলে ভুলে মুখ আমাকে গলাতে পারবে না। এভাবে রোদে পুরো সারাদিন। বলেই আমার মুখে নতুন টেপ দিয়ে নিচে চলে গেল। আমি ওভাবে বসে রইলাম। চোখে পানি বিন্দু মিলিয়ে যাচ্ছে ঘামের সাথে। বেলা 12টা। 5 ঘন্টা কড়া রোদে বসে আছি। ঘামে পুরো শরীর ভিজে আচ্ছন্ন। অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি আমি। চোখের সামনে সব ঝাপসা দেখছি। আজ বাসায় কেউ নেই। কাল শুনেছিলাম বাবা ভাইয়া বাইরে যাবে। এভাবেই হয়তো মরতে হবে আমাকে। মেঘ টানা 7 ঘন্টা রোদে পুড়েছে। কি করবে, কিছু করার নেই। হাত পা মুখ বাঁধা। মেয়েরা সেন্স হারিয়ে ছাদে পড়ে আছে। বাসায় কেউ নেই। একটা জরুরি কাজে 3 দিনের জন্য বাইরে গেছে। এই বাইরে যাবার সুযোগ নিচ্ছে আমান। তার মধ্যে প্রতিশোধের আগুন কেউ নেভাতে পারেনি। দুপুর 2টা আমান ছাদে এসে মেঘকে মাথা নুয়ে পড়ে থাকতে দেখে। ওর তো খুশি হবার কথা এই দৃশ্য দেখে, কিন্তু এই দৃশ্য দেখে ওর কষ্ট হচ্ছে। কেন হচ্ছে এটাই বুঝতে পারছে না আমান। আমান মেঘের বাঁধন খুলে ওকে পাজা কোলে করে নিচে এনে গোসল করিয়ে শুইয়ে দেয়। মেয়েটা পুরো ভিজে গেছিল। ফর্সা মুখটা লাল হয়ে আছে। পানি দেওয়াতে একটু কমেছে। মেঘের চোখ বন্ধ। আমান গিয়ে মেঘের পাশে বসে। সত্যি তুই কিছু করিস না? আমি কি তবে এমনি তোকে কষ্ট দেই? সত্যি কি আমি তোকে অবদ্ধ যন্ত্রণা দিচ্ছে? তবে কি সত্যি আমি ভুল? না, আমি ভুল কেন হব? সেদিন তোকে ডেকেছিলাম, কত আকুতি বিনতি করেছিলাম, শুনিস নি। তবে আজ কেন আমি তোকে দয়া করব? তোকে কষ্ট পেতে হবে? এগুলো বলার সময় আমানের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। একের পর এক ফোঁটা পানি মুখে চোখে পড়ায় মেঘের সেন্স আসে। আম্মু কই তুমি? বাবাকে বলো আমার কষ্ট হচ্ছে। আমান খেয়াল করলো মেঘ কিছু বলছে। আমান মেঘের কপালে হাত দিল। মেয়েটার আবার জ্বর আসছে। এবার সে ভুলভাল বলছে।
আমান আর একটু কানটা এগিয়ে মেঘের মুখের কাছে নিল। মেরেছে আমাকে, হাত পা বেঁধে দেয়, আমি কিছু বলতে পারি না। আমার না খুব কষ্ট হয়। ও আমাকে বোঝে না, আমি ওকে ভালোবাসি, ও বুঝতে চায় না। আমাকে ভালোবাসার বদলে কষ্ট দেয়। আমি মরে গেলে ও বুঝতে পারবে ওকে কতটা ভালোবাসি। এসব শুনে আমানের হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। কোথাও না কোথাও অনুতপ্ত সে। আসলে তো তখন মাত্র তার 10 বছর বয়স। ও কি বুঝতো? আমানের মাথায় কাজ করছে না। হঠাৎ অনেক ব্যথা শুরু হলো। আমান মেঘের পেটের ওপর মুখ দিয়ে শুয়ে পড়ল। কিছু সময় পর আমানও ঘুমিয়ে গেল। সন্ধ্যা। মেঘের জ্বর কমেনি, কারণ আমান এত সময় ওকে জড়িয়ে ঘুমাচ্ছিল। কেউ ওর যত্ন নেয়নি। আমান ঘুম থেকে উঠে তাড়াতাড়ি মেঘের মাথায় জলপট্টি দিছে। মেঘকে কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দিল। জ্বর কমেনি, বেহুশ অবস্থা মেঘের। ওষুধ তো খাইয়েছে, তাই আমান নিজে ফ্রেশ হয়ে মেঘের পাশে শুয়ে পড়ে। কিছু সময় পর হঠাৎ মেঘ আমানের কাছে চলে আসে, একদম কাচুমাচু হয়ে আমানের বুকের মাঝে। মেঘ এখনও বেহুশ। আমান মেঘকে ঠিক করে শুইয়ে দিতে গিয়ে দেখে মেঘের খোলা গলায় কাঁধের কাছে তেলটা জল জল করছে। এভাবে এত কাছে ওকে পেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারেনি আমান। সকালে আমান উঠে মেঘের আগে জ্বর চেক করে দেখে এখনও 102 আছে। কি করে কমাবে? এবার তো ডক্টরকে ডাকতে হবে। এর মধ্যে মেঘের সাথে কাল রাতে ওগুলো করাটা ঠিক হয়নি। এখন আমানের মনে এর মাঝে মেঘের বলা কথাগুলো বাজছে। আমি মরে গেলে বুঝবে কতটা ভালোবাসি। সরি, কথা দিচ্ছি আর কষ্ট দেব না। এটাই শেষ, শুধু সুস্থ হয়েছে। উফ, আমি কি করবো এখন? আমান জলদি ডক্টরকে ফোন করে। ডক্টর এসে মেঘকে চেক আপ করে। কালকে মেবি উনি জ্বর থেকে উঠেছিল। জি। তাহলে আজ কি করে? ডক্টর আপনি? না মিস্টার আমান, ওই ওষুধগুলো দিন, যদি সারে তবে সারলো, না হলে হসপিটালাইজ করতে হবে। ও ঠিক হবে তো? কিছু বলা যাচ্ছে না। ওনার সেবা করুন আর ওনার থেকে দূরে থাকুন। আই হোপ আপনি দূরে থাকার মানেটা বুঝেছেন। ডক্টর চলে গেল। আমান মেঘকে আবারও দুপুরে ওষুধ দিয়ে দেয়। এভাবে কাটলো 2 দিন। আমানের ঘুম নাই, খাওয়া নাই। সে শুধু মেঘের সেবার লেগেছিল। মেঘ এখন একটু সুস্থ। আমান, কিছু লাগবে? না। তাহলে আমার না ঝাল খেতে ইচ্ছে হচ্ছে। এখন হুম। কি খাবো বলো? বিফ। ওকে, আমি রান্না করছি, ওয়েট। একটা কথা বলবো, এত খেয়াল রাখছো কেন? তুমি তো চাও আমি মারা যাই। এই প্রশ্নের উত্তর আমানের জানা নেই। সে কেন মেঘকে কষ্ট দেয়, কেন আবার সেরে তোলে, জানি না। বলেই আমান চলে আসে। কিছু সময় পর মাংস এনে হাজির আমান। করুণ অবস্থা তার। ও যে রান্নার কাছে যায় না এটা ভালো করে বুঝতে পারছি। কাউকে দিয়ে রান্না করায়নি, কারণ আমি ওর কাছে খেতে চেয়েছি। কখনো কখনো মনেই হয় না এই মানুষটা আমাকে এতটা কষ্ট দেয়। হ্যাঁ করো। ওনার কথা শুনে হাতে থাকা মাংসটুকু খেয়ে নিলাম। অনেকটা খাবার পর আর খাবো না, আপনি খান একটু। না, আর একটু খাও। না বলেই আমার হাতে কিছু মাংস নিয়ে ওনার মুখে ধরলাম। আমান তাকিয়ে আছে আমার দিকে। কি হলো নিন? উনি খেয়ে নিল আমার হাতে। তারপর হাত ধুয়ে পরিষ্কার হয়ে আমানকে বললাম, এদিকে আসুন তো। কেন? আসুন না। আমান আমার কাছে এসে বসলেন। এখানে ঘুম দিন, আমি আপনার বুকের উপর শোবো। বিছানায় এত জায়গা থাকতে তোমাকে আমার বুকের উপর শুতে হবে কেন? ইচ্ছে হইছে, আপনি শোন জলদি। উনি পাশে শুয়ে পড়লেন। আমি ওনার বুকে মাথা দিলাম। একটা কথা বলবো? বলো। সত্যি কি ভালোবাসো না? আমি সত্যি বলছি, আমি কিছু করিনি। ঘুমাও। বলুন না। জানো মেঘ, প্রথম তোমাকে কোথায় দেখেছিলাম? না। পদ্মা পেলে। তুমি পদ্মা তুলেছিলে। একটা সাদা জামা পরা মেয়ে, পাশে কিছু দেহরক্ষী, মাঝে ফুটফুট একটা মেয়ে। পদ্ম হাতে দাঁড়িয়ে আছো। ওখানে থেমে গেছিলাম ওর হৃদস্পন্দন। ছোট্ট মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন বুনেছিলাম। বাবা কি সত্যি আর নেই? আচ্ছা। কোথায়? বলা যাবে না। আমি আশাও করি না আমান আমাকে বিশ্বাস করে বলবে বাবা কোথায়। আমি ওনার বুক থেকে নেমে শুয়ে পড়লাম। বাবাকে আমি অনেক ভালোবাসি। হতে পারে বাবা অপরাধী, কিন্তু আমার কাছে তো আমার বাবা। চোখের পানিগুলো মুছিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো বাবার ডাকে। মেঘমা, তুই নাকি আবার অসুস্থ হয়েছিস, ডক্টর বলল। আমি চোখ খুলে বাবাকে দেখে একটু উঠে বসার চেষ্টা করলাম। থাক, তুই শুয়ে থাক। না বাবা, এই সামান্য জ্বর। না, তুই শুয়ে থাক।
সামান্য বলিস না। এখন কেমন আছিস? ভালো। তোমরা কখন এলে? এইমাত্র। যাও গিয়ে রেস্ট নাও, আমাকে নিয়ে চিন্তা করো না, ঠিক আছে? ভাবি আপনি খেয়াল রাখবেন, আর দরকার হলে বলবেন, আমরা তো আছি। আচ্ছা ভাই। এভাবে কেটে গেল 1 মাস। এই 1 মাসে আমান কখনো আমাকে কষ্ট দেয়নি, সব সময় আগলে রেখেছে। উনি মনে হয় নিজের ভুল বুঝতে পেরেছে, অনেকটা অনুতপ্ত। কিন্তু এর মাঝে আমার শরীরটা ভালো যাচ্ছে না, কেমন ঝিমঝিম, মাথা ঘোরায়। বাবা আজ ডক্টর ডেকেছে, আমি মানা করেছিলাম তাও ডেকেছে। ডক্টর চেক আপ শেষে বললেন, মিস্টার খান, খুশির খবর, আপনার স্ত্রী মা হতে চলেছে। এটা শুনে ভাইয়েরা চিল্লিয়ে ওঠে। বাবা এসে আমার কপালে চুমু দেয়। আমারও খুশিতে আত্মহারা। বাবা ভাইদের পাঠিয়েছে সারা দেশে মিষ্টির দোকান একদিনে ফ্রি করে দিতে। সত্যি এরা এত খুশি। এদের খুশি দেখে আমি অর্ধেক সুস্থ হয়ে গিয়েছি। অবশ্য আমিও খুশি। মিস্টার খান, একটু বাইরে আসুন। আমান আর বাবা ডক্টরকে নিয়ে বাইরে গেল। দেখুন মিস্টার খান, ওনার প্রেশার লো, ওনার কন্ডিশন কিন্তু ভালো না। যথাসম্ভব চেষ্টা করবেন ভালো খাবার খাইয়ে সুস্থ রাখতে, নাহলে নিঃশ্বাসের বিশ্বাস নেই। ওনার পুরো খেয়াল রাখবেন। এমনিতে এসব কাজ বাসার মেয়েরা করে, আপনার যেহেতু স্ত্রী বেঁচে নেই, সেহেতু আপনাকে নিজের বৌমায়ের খেয়াল রাখতেই হবে। চিন্তা করিস না তো, এখন তোর মায়ের থেকে বেশি খেয়াল রাখবো বৌমার, দেখিস। জি বাবা, কোথাও না কোথাও আজের অবস্থার জন্য আমি দায়ী। যাক বাদ দে, এখন কিছু ফল খাইয়ে দে ওকে, আমি আসি। আবির খান চলে গেলেন। আমান রুমে এসে আমার কপালে গভীর চুমু দিলেন। সত্যি আমি আজ অনেক খুশি রে মেঘ। আমিও। এখন খেতে হবে, ওঠো। কি খাবো? চুপচাপ ওঠো। আমান উঠিয়ে নিল আমাকে, তারপর ফল খাইয়ে দিল। এভাবে কাটলো 7 মাস। আমান খুব কেয়ারিং বর হয়েছে এই কয়দিনে। আমার খুব খেয়াল রাখে আমান, সব সময় পাশে পাশে থাকে, যেন আমি কোনো বাচ্চা আর সে আমাকে সামলাচ্ছে। আসলে আমি বাচ্চাদের মতো বিহেভ করি মাঝে মাঝে, সেটা পরে বুঝতে পারি। আমান, বলো। বাবাকে দেখতে চাই প্লিজ। মেঘ প্লিজ, যত দোষ করুক একটা বার মাফ করে দেখ না। আচ্ছা, আমি ওনাকে আনার ব্যবস্থা করছি। ওই যে আমান বেরোলো, দিন পেরিয়ে রাত হলো, এখনও আসার নাম নেই। ধুর, বাবা গেল কই? রাত 10টা, আমান এসেছে। আমান, তুমি এসেছো? জানো সেই সকাল থেকে অপেক্ষা করছি। জানি। কি হইছে? কিছু না। বলেই আমার চোখ বাঁধতে শুরু করলেন। কি করছোটা কি? চুপ থাকো শুধু, দেখো। আমান আমার চোখটা বেঁধে আমাকে নিয়ে কোথাও একটা আসলেন। কিছু সময় পর বাঁধন খুলে দিল। সামনে তাকিয়ে এটা দেখে আমি কেঁদে দিলাম। বাবা! আমি বাবাকে জড়িয়ে ধরি, হাউ মাউ করে কাঁদতে থাকি। বাবার বুকে এক সুখ খুঁজে পাচ্ছি আমি। অনেক ভুল করেছি রে জীবনে, সেই ভুলের শাস্তি আল্লাহ আমাকে এতগুলো দিন তোর থেকে দূরে রেখে করলেন। বাবা! আর কাঁদাবেন না, বৌমার সমস্যা হবে বেয়াই। আমাকে ক্ষমা করে দিন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ক্ষমা চাইবেন না, আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিছি। আপনার জমিদারি আপনি আবার পাবেন। জি, আপনার জমিদারি সব ঠিক আছে, শুধু আপনার অপেক্ষা করছে। আমি এত বড় অপরাধ করার পরও আপনারা আমাকে... নিজেকে আর অপরাধী বলবেন না, যা হয়েছে ভুলে যান, নতুন জীবন শুরু করেন। মেঘ আজ অনেক খুশি, সব কিছু আবার আগের মতো হয়ে যাচ্ছে। সবাই মিলে ঠিক করেছে সম্রাট খান মেঘের বাবুর মুখ দেখে তবেই যাবে। আজ সব কিছু আবার আগের মতো আনন্দময়, এভাবেই কাটতে থাক দিন। দেখতে দেখতে সেই দিন চলে আসে। হসপিটালের অপারেশন থিয়েটারে পাশ দিয়ে পায়চারি করছে আমান, সম্রাট খান, আবির খান। মেঘ ভেতরে। হঠাৎ করে সে স্লিপ করেছে আজ। প্রচুর ব্লাড গেছে। ডক্টর বলেছে তাকে বাঁচানো হয়তো সম্ভব হবে না। সবাই আল্লাহ তাআলাকে স্মরণ করছে। সবার মুখে ভয় স্পষ্ট। কেউ জানে না আজ কি, তবে শেষ দিন মেঘের। কিছু সময় পর ডক্টর বাইরে এলেন। ডক্টর, আমার স্ত্রী, বাচ্চা। মিস্টার খান, আপনার একটা কন্যা সন্তান হয়েছে। আমার স্ত্রী? আই এম সরি মিস্টার খান, শি ইজ নো মোর। প্রচুর ব্লাড গেছিলো, তার উপর ওনার প্রেশার লো ছিল। এই কথাটা যেন শোনার ছিল না, এটা যেন হবার ছিল না। আমার এত বড় ধাক্কা খেতে পারছে না, ওর পুরো দুনিয়া করছে। বাবা, এটা কি করে পসিবল? আমার মেয়েকে আমাকে দিতে বলো। আমান পুরো পাগলের মতো ব্যবহার করছে। আবির খান আমানকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না।
সম্রাট খান ভেঙে গেছে। আজ তার জীবনের সব থেকে ভালোবাসার মানুষটা আর নেই। আমান পাগল হয়ে যাচ্ছে। কোথাও না কোথাও মেঘের বলা সেদিনের কথাটা কানে বাজছে। আমি মরে গেলে বুঝবে আমাকে, আমি কিছু করিনি। সব তো ঠিক ছিল, হঠাৎ এক দমকা হাওয়া সব নড়বড় করে দিল। কেন হলো এমন সত্যি জানা নেই, তবে মেঘের জীবনের আবদ্ধ যন্ত্রণাটা সত্যি। আর আমার না চাইতেও মেঘকে তার প্রতিশোধের মোহের বানিয়েছিল। আজ সম্রাট খান 10 বছর আগে আমানের অবস্থানে দাঁড়িয়ে, কিন্তু আমান সে আর এক দফা নিজের সব থেকে আপন মানুষটাকেই হারালো। আমান ডায়েরির অন্য পাতাটা উল্টে দেখে আর লেখা নেই। এরপর কি হলো? এই পর্যন্ত পড়েই আমান দৌড়ে মেঘকে জড়িয়ে ধরে। কি হলো? এত সময় ঝগড়া করে এখন আসছো কেন? সরি জান, আর তোকে কষ্ট দিব না। তুই আমাকে ছেড়ে যাবি না? বল। কি হলো হঠাৎ করে তোমার? কিছু না, শুধু বল যাবি না। না, যাবো না পাগল। আমার মেঘের থেকে ডায়েরির কথাটা চেপে গেল। আসলে পুরো বই এর দোকান থেকে আমান একটা ডায়েরি কেনে, সেটাকে অনেক দিন যাবৎ কাছে রেখেছে। আজ তার স্ত্রী মেঘের সাথে একটু ঝগড়া হয়েছে, তাই বারান্দায় বসে ওটা পড়তে শুরু করে। তার কৌতূহল লাগে, কারণ ওর আর ওর স্ত্রীর নামে লেখা। শেষ পর্যন্ত পড়ে নিজেই কেঁদে দেয়। আসলে গল্পটাই কিছু এমন যে কেউ কাঁদতে বাধ্য হবে। সেদিনের পর থেকে আমান আর কখনো মেঘের সাথে ঝামেলা করেনি। ভালোবাসা বিশ্বাসে টেকে, ঝামেলাতে নয়।